একদিনের বেতন কাটার কথা বলছেন, সেটা খুব হাসি হাসি মুখে আমরা দিচ্ছি। তবে সেই বেতনটা কাটতে গেলেও অনেক আইনের কঠোর কাঠখড় পোড়াতে হবে এই সরকারকে। অত সহজে বেতন কাটতেও পারে না। আমরা যে 40% ডিএটা কম পাই না, তার দরুন 18 দিনের বেতন পাই। 12 দিনের বেতন দিদি ট্যাক্স হিসেবে দিতে হয় আমাদেরকে, দিদি ট্যাক্স। কারণ ওপার বাংলার মা মাটি মানুষ স্লোগান এপারে দেওয়া হয়, ওপার বাংলার জয় বাংলা স্লোগান এপারে দেওয়া হয়। আর কোনো স্লোগান পাওয়া গেল না যে পাশের রাজ্য বাংলাদেশের সমস্ত স্লোগানগুলোকে এক জায়গায় নিয়ে এসে পরে খেলতে হলো, খেলা হবে স্লোগান ওপার বাংলা স্লোগান। অর্থাৎ সচেতনভাবেই এই রাজ্যটাকে বৃহত্তর বাংলাদেশের একটা অংশ বানানোর যে প্রচেষ্টা বিগত 15 বছর ধরে এই সরকারটা করে চলেছে, আমাদের লড়াইটা তার বিরুদ্ধে। সরকার সে যদি বলে যে আমি বিচার ব্যবস্থা মানি না, সুপ্রিম কোর্টের রায় আমি মানি না, তাহলে দেশটা এবং রাজ্যটা যে রসাতলে গেছে, এটা যে ল্যাটিন আমেরিকার একটা ব্যানানা রিপাবলিকে পরিণত হয়েছে, তাই সত্য মানিত হয়। আজ রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের ধর্মঘট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে কলকাতা হাইকোর্টের সামনে, সেখানেও চলছে ধর্মঘট। এখানে হাইকোর্ট কর্মচারী সমিতির ধর্মঘট চলছে এবং বিভিন্ন যে সরকারি সংগঠনগুলো রয়েছে, কেএমসি বলুন, মানে কলকাতা কর্পোরেশন, খাদ্য ভবন, বিভিন্ন যে সরকারি সংগঠন রয়েছে, সেইখানে এই যৌথ সংগ্রামী মঞ্চ যে রয়েছে তাদের তরফ থেকে আজ এই ধর্মঘট চালানো হচ্ছে। তার কারণ কি? কারণ যে 25% যে ডিএ সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যে সেটা সরকারকে ক্লিয়ার করতে, সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তার দাবিতেই কিন্তু আজকের এই ধর্মঘট, যে ভোটের আগে তাদের এই ডিএ ক্লিয়ার করে যেন সরকার দেয়। এবং পাশাপাশি আরও কিছু তাদের বিভিন্ন দাবি রয়েছে। কিন্তু এখানে আরও একটা বিষয়, যে সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে আজকের এই ধর্মঘটের যারা যোগ দেবে, মানে নবান্নের কাজে যারা যোগ দেবেন না সরকারি সংস্থাগুলিতে, সেখানে কাজে যোগ না দিলে কিন্তু একদিনের বেতন কাটা যাবে এবং প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে শোকজও করা হতে পারে, এমন নির্দেশিকাও কিন্তু জারি করা হয়েছে। আজকে এই যে ডিএর জন্য ধর্মঘট, মানে সরকার থেকে তো অনেকগুলো নিয়ম নীতি, সরকারের থেকে তো অনেকগুলো নিয়ম জারি করেছে, মানে বলা যায় হুইপ। কি বলবে? না, লড়াইটা শুধুমাত্র ডিএর জন্য নয়, কিন্তু তার থেকে আমরা বেশি করে চাইছি যে 6 লক্ষ যে শূন্য পদ আছে, সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ হোক। আমরা চাইছি অস্থায়ী কর্মচারীরা প্যাথেটিক অবস্থার মধ্যে আছে। মানে ধরুন একটা কেন্দ্রীয় প্রকল্পে তারা চাকরি করছেন, আমি প্যারা টিচারদের কথা বলছি। প্যারা টিচার যারা ত্রিপুরার মতো পিছিয়ে থাকা রাজ্যে, ওরা সমগ্র শিক্ষা মিশনের স্টাফ। ত্রিপুরার মতো পিছিয়ে থাকা রাজ্যে যেখানে প্যারা টিচারদের বেতন হচ্ছে 27,000 টাকা, আমাদের রাজ্যে সেটা হচ্ছে 10,500 টাকা। ওই সমগ্র শিক্ষা মিশনেরই মানে বিভিন্ন স্তরের কর্মচারীরা আছেন, শিক্ষাবন্ধু থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মচারীরা আছেন। ভারতবর্ষের মধ্যে সব থেকে কম বেতন পান তারা। ন্যাশনাল হেলথ মিশনে যারা কাজ করেন, গোটা দেশের তুলনায় অর্ধেক বেতন পান আমাদের এখানে। তারা অস্থায়ী কর্মচারীদের বিষয়টা বুঝতে পারছেন নিশ্চয়ই। লড়াইটা সেটা নিয়েও, লড়াইটা আমাদের ডিএ নিয়েও। এই ডিএর বিষয়টা হলো, আমি মানে দুর্গাপুরে বড় হওয়া, তা দুর্গাপুরের এই বাজার না পুজোর সময় মানে অপেক্ষা করে থাকতো কবে ডিএসপি কর্মচারীরা মানে বোনাস পাবেন, কবে ইসিএল এর কর্মচারীরা মানে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কর্মচারীরা বোনাস পাবেন। আচ্ছা, বোনাস তো কর্মচারীরা পাবেন, বাজারের ব্যবসায়ীদের সাথে কী সম্পর্ক? আসলে ওই টাকাটা পেলে পরে ওই টাকাটা মার্কেটে আসবে, মার্কেটে রোলিং হবে এবং সেখানে গোটা অর্থনীতিটা সচল হবে। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, প্রত্যেকটা কর্মচারী এতটাই কম বেতন পান যে তার দিন আনা দিন খাওয়া করতেই সব শেষ হয়ে যায়। মার্কেট অচল হয়ে পড়েছে। আমাদের লড়াইটা এই পশ্চিমবঙ্গের এই মার্কেটটাকে সচল করার জন্য। আমরা লড়াইটা লড়ছি এই বাঙালি জাতি তার শ্রমের সঠিক মূল্য পাবে কিনা সেই জন্য। কারণ এই লড়াইটা বাঙালি অস্মিতার সাথে যুক্ত। এই লড়াইটা হেরে গেলে বাঙালি জাতির অস্তিত্ব শেষ হবে। এই যে বাঙালি অস্মিতার প্রশ্নেই মাথাতে আসছে, তৃণমূল তো সবসময় বাঙালি অস্মিতার কথা বলে, তাই সেটা নিয়েই বিজেপির সাথে তার লড়াই। মানে আপনি বললেন বাঙালি অস্মিতা নাকি বাঙাল অস্মিতা, সেটা জিজ্ঞাসা করতে হবে না দেখি, মানে দীর্ঘায়িকারটা আছে না নেই। কারণ ওপার বাংলার মা মাটি মানুষ স্লোগান এপারে দেওয়া হয়, ওপার বাংলার জয় বাংলা স্লোগান এপারে দেওয়া হয়। আমরা জানি
এই পশ্চিমবঙ্গবাসী আমার মনে হয় না কেউ মনে করেন যে পূর্ববঙ্গের সাথে আমার আইডেন্টিটিটা মানে বাংলাদেশের সাথে আমার আইডেন্টিটিটা এক হয়ে যাক। আমরা স্বাধীন ভারতবর্ষের একটা প্রদেশ পশ্চিমবঙ্গ, তার নাগরিক। আমরা ভারতীয় হিসেবে গর্বিত। আর কোনো স্লোগান পাওয়া গেল না যে পাশের রাজ্য বাংলাদেশের সমস্ত স্লোগানগুলোকে এক জায়গায় নিয়ে এসে পরে খেলতে হলো, খেলা হবে স্লোগান, ওপার বাংলা স্লোগান। অর্থাৎ সচেতনভাবেই এই রাজ্যটাকে বৃহত্তর বাংলাদেশের একটা মানে অংশ বানানোর যে প্রচেষ্টা বিগত 15 বছর ধরে এই সরকারটা করে চলেছে, আমাদের লড়াইটা তার বিরুদ্ধে। এই যে একদিনের বলা হয়েছে যে আজকে যদি এই ধর্মঘটের জন্য আজকে যদি কেউ চাকরিতে যোগ না দেয়, একদিনের বেতন কাটা যাবে এবং শোকজও করা হতে পারে। শোকজের উত্তর আমরা রেডি করে দেবো, ওটা নিয়ে চাপ নেই। আমাদের আইনজীবীরা আছেন, শোকজের উত্তর রেডি করে দেবেন, ওটা নিয়ে ভয় পাচ্ছেন না কর্মচারীরা। আর একদিনের বেতন কাটার কথা বলছেন, সেটা খুব হাসি হাসি মুখে আমরা দিচ্ছি। তবে সেই বেতনটা কাটতে গেলেও অনেক আইনের কাঠখড় পোড়াতে হবে এই সরকারকে। অত সহজে বেতন কাটতেও পারে না। একটাই কথা বলার, আমরা 30 দিন কাজ করি, আমরা যারা স্থায়ী কর্মচারী, যারা অস্থায়ী কর্মচারী, আমরা যে 40% ডিএটা কম পাই না, তার দরুন 18 দিনের বেতন পাই। 12 দিনের বেতন দিদি ট্যাক্স হিসেবে দিতে হয় আমাদেরকে। দিদি ট্যাক্স মুঘল আমলে ছিল, জিজিয়া কর ছিল, আর অন্যান্য করের বসানো হতো। এখন দিদি কর দিতে হয় আমাদেরকে। তা প্রত্যেকটা মাসে যখন 12 দিন করে দিদি কর দিতে পারছি, আর একটা দিন না হয় কালীঘাটের ট্যাক্স দিলাম, মানে প্রণামী হিসেবে দিয়ে আসবো আমরা, অসুবিধা কী আছে? সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, কি হবে বলে মনে হচ্ছে? ভোট বাক্সের আমরা তো স্লোগানই দিয়েছি, বদলে দিতে প্রেক্ষাপট আজকের ধর্মঘট। বুঝে নিন বাকিটা। দেখুন, ঘেউঘেউয়ের ব্যাপারটা তো কিছু নয়, দিয়ে হচ্ছে কর্মচারীদের অধিকার। এটা আমরা এতদিন ধরে যেটা বলেছি, সেটা সর্বোচ্চ আদালতেও তার স্বীকৃতি মিলেছে। এরপরেও যদি কেউ মানে সেটাকে ঘেউ ঘেউ বলেন, এটাকে আমরা মানে রাজনীতিবিদের কমেন্ট হিসেবে দেখছি। আমরা মনে করি না মুখ্যমন্ত্রী একজন প্রশাসনিক প্রধান হিসেবে তার রাজ্যের কর্মচারীদের সম্পর্কে এরকম মন্তব্য করতে পারেন। এটা উনি রাজনীতিবিদ হিসেবে সম্ভবত এইরকম কোনো কমেন্ট করেছেন। কারণ কর্মচারীদের ডিএটা কোনো মানে ঘেউ ঘেউ বা এই জাতীয় কোনো কিছু ব্যাপার নয়। এটা কর্মচারীদের অধিকার, এবং একই সাথে এটা শুধু কর্মচারীদের অধিকার নয়, ডিএর সাথে হচ্ছে রাজ্যের কর্মচারীদের আমাদের পশ্চিমবঙ্গে যেটা দেখা যায় যে কোনো ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে পেশাদার যারা বেতন পান অন্য রাজ্যের তুলনায় সমযোগ্যতায় আমাদের রাজ্যে কম বেতন পান। ধরুন একজন ডাক্তার সমযোগ্যতায় অন্য রাজ্যে যা বেতন পান, আমাদের রাজ্যে তার চেয়ে কম বেতন পান। এই যে কম বেতনের যে এই হারটা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে যেহেতু মহার্ঘ ভাতা কম, তাই পশ্চিমবঙ্গে গড় মজুরি, গড় বেতন যাই বলুন, সেটা ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে তার মধ্যে একেবারে পেছনের সারিতে। এই অবস্থার পরিবর্তনের জন্যই আমরা বারবার বলছি রাজ্য সরকারের উচিত যে মহার্ঘ ভাতা সেটা মিটিয়ে দেওয়া, যাতে পরোক্ষভাবে হচ্ছে বেসরকারি সংস্থাতেও যে মজুরি বা বেতন দেওয়া হয়। দেখুন, সুপ্রিম কোর্ট, ভারতের সংবিধানে সুপ্রিম কোর্টের বিচার হচ্ছে সর্বোচ্চ। এবার মানে যারা ডিএ দিতে চান না, তারা মনে করেছেন যে তারা অন্য কোনো ছলচাতুরি করে এই ব্যাপারটাকে দেরি করতে চেষ্টা করবেন। আমরা রাস্তার আন্দোলন এবং একই সাথে আদালতের ওপর আমাদের বিশ্বাস আছে যে আদালত আমাদের যেটা ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার যাতে কেউ ছলচাতুরি করে আর দীর্ঘায়িত করতে না পারে, সেই বিষয়ে আদালতও উপযুক্ত ব্যবস্থা নেবে, এটা আমরা জানি। একই সাথে আমরা রাস্তাতেও আছি, আমরা নিশ্চিত যে আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে পারবো খুব তাড়াতাড়ি। দেখুন, না, একদিনের শোকজের তো কোনো গল্পই নেই। এই যে বেতনটাও সরকার কাটে, এই বেতনটা বেআইনি, কিভাবে কাটে আমরা জানি না। কারণ ধর্মঘট করা সরকারি কর্মচারীদের অধিকার, এবং এই অধিকারের ভিত্তিতে আমরা ধর্মঘট করছি। কারুর যদি কোনো অধিকার থাকে, সেই অধিকার পালন করার জন্য তাকে কোনো শাস্তি দেওয়া যায় বা ভয় দেখানো যায়, এটা আমাদের জানা নেই। ভারতের সংবিধান এটা পারমিট করে না। ওনারা গায়ের জোরে অনেক কিছুই করেন, আদালতেই দেখা হবে। যদি ওনারা কোনো অন্যায় কাজ করেন, সেটা আদালতেই বিচার হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। কারণ পেনশন হোল্ডারদের অবস্থা অস্থায়ী কর্মচারীদের পরেই আমরা পেনশন হোল্ডাররা দুরবস্থায় আছি। কারণ পেনশন হোল্ডারদের ডিএ হয় না, ডিআর হয়, ডিয়ারনেস রিলিফ বলা হয়। কারণ আমাদের লাস্ট যে বেসিক থাকে তার অর্ধেক পেনশন হয়, সেই অনুযায়ী যেহেতু ডিএর ক্যালকুলেশনটা হয়, তাই ওটা ডিয়ারনেস রিলিফ বলা হয়। দেখুন, এমনি আমাদের পেনশন হোল্ডারদের তো স্থায়ী কর্মচারীরা যে ভাতাগুলো পান, সেগুলো আমরা পাই না। পশ্চিমবঙ্গে অবশ্য বাড়ি ভাড়া ভাতা ছাড়া আর কিছুই হয় না। এলটিসি বা এইচটিসি এটা হয় তাদের, সেসব তো আমরা কিছুই পাই না।
আমাদের গোটাটাই নির্ভর করতে হয় আমাদের বেসিক পেনশনের ওপরে যে ডিআরটা ঘোষণা হয় সেটাকে দিয়েই আমাদের মূল্যবৃদ্ধির মোকাবিলা করতে হয়। তো সেটাও যদি 40% বকেয়া থাকে আজকের এই মূল্যবৃদ্ধির জমানায়, তাহলে একজন পেনশন হোল্ডার তার সংসার কিভাবে চলে সেটা সহজেই অনুমান। মানে আপনি একজন রিটায়ার্ড পারসন, সেখানে এই ধর্মঘটের দিন আপনাকে ছুটে আসতে হয়েছে একটু সচ্ছলভাবে বাঁচার জন্য, সেটাও হচ্ছে না। হ্যাঁ, তাই তো। তার কারণ আমাদের তো সংসার চলছে না, আমাদের ধারে কর্জে আমরা মাথা অবধি ডুবে আছি। সেটা তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 25% ক্লিয়ার করার জন্য, সেখানে এখনো কেন সেটা আটকে রাখা হচ্ছে? দেখুন, ভারতবর্ষ এবং বিশেষত এই রাজ্যটা আর গণতান্ত্রিক দেশ বা রাজ্য নেই। তার কারণ আমরা জানি গণতন্ত্রের কতগুলো স্তম্ভ থাকে, যেমন বিচার ব্যবস্থা, আমলা প্রশাসন, পুলিশ, মিলিটারি, এবং চতুর্থ আপনাদের যেটাকে বলা হয় মিডিয়া, অর্থাৎ ফোর্থ এস্টেট বলে বলা হয়। এই চারটি স্তম্ভই খাতায় কলমে একে অপরের প্রতি নির্ভরশীল নয়, এবং তারা একটা চেক অ্যান্ড ব্যালেন্স, একটা ভারসাম্য রক্ষা করে যাতে কোনো একটি স্তম্ভ সে বেশি বাড়াবাড়ি না করতে পারে, গণতন্ত্রকে খর্বিত না করতে পারে। এবার একটি স্তম্ভ, ধরুন সরকার, সে যদি বলে যে আমি বিচার ব্যবস্থা মানি না, সুপ্রিম কোর্টের রায় আমি মানি না, তাহলে দেশটা এবং রাজ্যটা যে রসাতলে গেছে, এটা যে ল্যাটিন আমেরিকার একটা ব্যানানা রিপাবলিকে পরিণত হয়েছে তাই প্রমাণিত হয়। এখানে যারা ধর্মঘটিরা রয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানা গেল যে এই শোকজ তারা কোনো একেবারেই পাত্তা দিচ্ছেন না, এবং তাদের আরও যেটা অভিযোগ যে এখন তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে দিদির ট্যাক্স দিতে হয়, সেটা একদম কোট আনকোট এখানকার যিনি মানে সংগ্রামী যৌথ মঞ্চের যে সদস্য রয়েছে ভাস্কর বাবু, তিনি বলছেন যে একদিনের বেতনটা না হয় আমরা সেই দিদি ট্যাক্সেই আরও একবার দিলাম, এরকম কিন্তু অভিযোগ এখানে উঠছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।